আমাদের দেশের একটা সংস্কৃতি রয়েছে, আমরা প্রতিটা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই দুটো জিনিস শেখাই। একটা হলো বড় হলে হয়তো ডাক্তার আর না হলে ইঞ্জিনিয়ার হতে হবে। এছাড়া আমাদের হাতে ভবিষ্যতে বড় হওয়ার জন্য তেমন কোনো কাজ থাকবে না। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা এমন একটা সত্যের সামনে উপস্থিত হয়েছি যে ভবিষ্যতে অনেক ইঞ্জিনিয়ার চাকরি পাবে না, আর এটা আজ থেকে আর মাত্র 5-6 বছরের মধ্যেই জিনিসটা সংঘটিত হবে। শুধুমাত্র একটা এআইয়ের কাছে পুরো ইঞ্জিনিয়ারিং যে গোষ্ঠীরা রয়েছে তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ঘটনাটার সূত্রপাত হয় 30 নভেম্বর 2022 সালে, যখন ChatGPT নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মার্কেটে আসে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ধারণা করা হচ্ছে যে সকল ধরনের কাজ যা একটা ইঞ্জিনিয়ার যে ঘরে বসে বা কম্পিউটারের মাধ্যমে করে থাকে, সেই কাজটা খুব সহজে আরও খুব নিখুঁতভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারবে, যার ফলে তুলনামূলক অনভিজ্ঞ অনেক ইঞ্জিনিয়ারদের চাকরি চলে যাওয়ার একটা বড়সড় ভয় রয়েছে। এছাড়াও বেশ কয়েকদিন আগে মাইক্রোসফট তাদের নতুন এআই লঞ্চ করবে বলে জানিয়েছে, যাকে তারা নাম দিয়েছে ওপেন এআই। এই এআই তাদের যে মাইক্রোসফট বিং আছে সেই বিং দ্বারা পরিচালিত হবে। এটি মূলত গুগলের সাথে টক্কর দেওয়ার জন্য মাইক্রোসফট তাদের নতুন করে একটি এআই তৈরি করছে। আর সেখানে আবার গুগলও কিন্তু পিছিয়ে নেই। গুগল ঠিক তার পরের দিনই তাদের গুগল বার্ডস নামে একটি এআই লঞ্চ করার কথা অফিসিয়ালি জানায়। তার মানে একই সময় কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের এআই বা সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে আমাদের কাজগুলো করতে দেখতে পাবো, যার ফলে যারা ফিন্যান্সিং করছে, যারা ডাটা এন্ট্রি করছে বা এরকম যারা ছোটোখাটো খুব বেশি বড় কাজ করছে না, তাদের জন্য টাকা ইনকাম করাটা একটি বড় দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়াবে। এছাড়াও আগামী 10-12 বছরের মধ্যে বাংলাদেশে রোবটের চলনাটা অনেক বেশিভাবে প্রচারিত হবে, যার অনেক শ্রমিক তাদের কাজ হারাবে, ইঞ্জিনিয়াররাও সেখানে বাদ যাবে না। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এআই ও রোবট এই দুটি সম্মিলিতভাবে অনেক কাজ করছে, যা অনেক শ্রমীয় শক্তিকে কমিয়ে দিবে এবং কাজের যে স্পেসটা সেটা ছোট করে নিয়ে আসবে, এবং এতে অনেক শিক্ষিত মানুষ বেকার হয়ে যাবে, বা ধরা যেতে পারে বা বলাই যায় যে অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার বা যারা ডেভেলপিং সেক্টরে আছেন তারা চাকরি হারাবেন। যদি আমি এআই ও রোবটের সমন্বিত কিছু উদাহরণ দিই তাহলে আপনারা বিষয়টিকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন বলে আশা করি। যেমন আমরা অনেকেই কিন্তু দেখে থাকি যে বিভিন্ন কোম্পানিতে প্যাকেজিংয়ের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কিছুমাত্র পরিমাণের কাজ ম্যানুয়ালি হয়ে থাকে, বাকি অনেকটা পরিমাণ কাজ ম্যানুয়ালি না হয়ে রোবোটিকভাবে হয়ে থাকে। প্যাকেজিং থেকে শুরু করে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সব কিছুই রোবোটিক বা এরকম এআই বেস কোনো কাজে হয়ে থাকে। এই ক্ষেত্রে যখন একটা রোবটকে বা একটা এআই বেস রোবটকে ঠিকমতো কমান্ড দেওয়া যায়, একবার বা দুবার কমান্ড দেওয়া হলেই সে কিন্তু তাদের কাজটা অনর্গল করেই যাবে। এবং একটা যে ভালো জিনিস হলো রোবটের, যে তারা কিন্তু ক্লান্ত হয় না এবং তাদের রিচার্জের কোনো প্রয়োজন হয় না, যার কারণে একটা রোবটকে আপনি অনেকটা সময় কাজে লাগাতে পারেন। অ্যামাজনের রোবট প্রোটিওয়াস ঠিক এরকমই কিছু কাজ করতেছে, যা মাল আনা নেওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন পর্যায়ের কাজ এই রোবট বা এই এআই বেস রোবটগুলো করে ফেলতেছে খুব অনায়াসে। বোস্টন ডাইনামিক্স একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান স্পট নামে একটি রোবট তৈরি করেছিল, যা পাহারার কাজের পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতিও ঠিক করতে পারে। এরপরেই তারা তৈরি করেছে এয়ারক্লাস, যা এখন পর্যন্ত হাইলি এফিসিয়েন্সি রোবট। এই রোবটটি আপনার তারের সাথে সাথে নাচতে পারে এবং আপনার দেওয়া যে কোনো ইনস্ট্রাকশন খুব নিখুঁতভাবে পালন করতে সক্ষম এই অ্যাটলাস রোবটটি। এছাড়াও এমন এক ধরনের রোবট রয়েছে যা ফুড ডেলিভারি করে থাকে। আপনার ফুড ডেলিভারি অন টাইম এবং
গরম খাবার আপনাকে সার্ভ করবে এই রোবটটি। এই রোবটটি তার ভেতরে একটা ভল্ট থাকে, সেখানে সে একটা মাইক্রোওয়েভেরও কাজ করে এবং আপনি যে খাবারটা অর্ডার দিচ্ছেন সেই খাবারটা খুব সুন্দরভাবে গরম থাকা অবস্থায় আপনাকে সে এনে দেবে। তো এই সব কাজে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, 2 থেকে 3 জন মানুষ এরকম একটা রোবটকে বা এরকম 10, 15, 20টা রোবটকে বা আরও বেশি রোবটকে পরিচালনা করতে পারেন, যার কারণে সেই যে কাজের জায়গাটা বা পরিধিটা সেটা ছোট হয়ে আসবে, মানুষ তাদের চাকরিটা ধরে রাখতে অসক্ষম হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন তাহলে কি মানুষ ইঞ্জিনিয়ারিং করবে না? আমি সেটা বলছি না, আমি বলছি যেমন এখন থেকে আমাদের মাইন্ড সেটআপটা এরকম হতে হবে যে যেটা করবো সেটা টপ নচ লেভেলের করতে হবে, যেন আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। কারণ অলমোস্ট যদি পৃথিবী ঠিকঠাক থাকে তাহলে 35-এর মধ্যে বাংলাদেশ একটা অন্যরকম আধুনিকতার ছোঁয়া পেতে পারে। সো এভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে যে আমরা যদি ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমাদের টপ নচ ইঞ্জিনিয়ারিং করতে হবে, যাতে আমরা আরও ভালো কিছু তৈরি করতে পারি, যাতে আমাদের দেশের লোকেদের বা আমাদের দেশের মানুষের কর্মসংস্থানটা বৃদ্ধি পায়। তাদের সেটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আরও কিছু কাজ থাকতে পারে। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কিছুটা সরে এসে যদি আমরা বায়োলজি বেস সাবজেক্টগুলো পড়ি বা কেমিস্ট্রি বেস সাবজেক্টগুলো চুজ করি, তাহলে এখানে আমাদের কাজের জায়গাটা বেড়ে যেতে পারে। এছাড়াও আরেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে যেটা খুবই আশানুরূপ হবে বলে মনে করা হয়, সেটা হলো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। আমরা যদি এগ্রিকালচারটাকে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কম্পেয়ার করি বা যুক্ত করে দিই, তাহলে কিন্তু একটা নতুন ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা পেয়ে যাব, যেটা কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে। কারণ আপনি দেখবেন যারা ফসল উৎপাদনে কিন্তু অন্য দেশ বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে যাচ্ছে, অনুযায়ী কিন্তু তাদেরকে একটা বাজারের দাম ধরতে হয়। এটা গেল কৃষির বর্তমান অবস্থা। যদি আমরা এখান থেকে আপগ্রেড করি নিজেদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো কিছু যন্ত্রপাতি তৈরি করি যেটা আমাদের কৃষিকে আরও ডেভেলপ করবে, তাহলে কিন্তু আমরা আর একটা নতুন কৃষি কাঠামো গঠন করতে পারবো আমাদের দেশে। এছাড়াও যদি আমরা বায়োলজি বেস সাবজেক্টগুলোকে চুজ করি, সেখানে কিন্তু আমাদেরকে অনেকগুলো অপশন পাবো। আমরা যদিও বায়োলজি সাবজেক্টটা বাংলাদেশে বেশ হার্ড, তারপর যদি একটু কষ্ট করে আমরা খুব ভালো মতো পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বেশ কিছু সেক্টর খুলে যাবে। যেমন যখন একটা মানুষ অসুস্থ হবে, যতই রোবট থাকুক না কেন, মানুষ কিন্তু ডাক্তারকে খুঁজবে। তো সেখানে কিন্তু এই বায়োলজি বেস সাবজেক্ট ডাক্তারই কিন্তু আপনাকে সাহায্য করবে। তাছাড়া আপনি যদি আপনি যদি একজন ফার্মাসিস্ট হতে পারেন, তাহলেও কিন্তু আপনার অনেক বড় বড় জায়গায় চাকরি করার একটা সুযোগ বা সুবিধা হয়ে যেতে পারে। এছাড়াও বাংলাদেশে আরও কিছু উদীয়মান কাজ আসতে পারে বা আসবে বলে ধারণা করা হচ্ছে। তার মধ্যে একটি হলো মাইনিং। ভবিষ্যতে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, জ্বালানি বা স্বর্ণ উৎপাদন বা তেল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে মাইনিং একটা বড় ভূমিকা রাখতে পারে। বর্তমানেও কিন্তু বিদেশ থেকে লোক এনে মাইনিং করা হচ্ছে। আমরা অনেকেই জানি আমাদের মাটির নিচে অনেক পরিমাণ গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো কিন্তু আমরা সেভাবে উত্তোলন করতে পারছি না বলে কিন্তু গ্যাসের সংকটটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই যদি আমরা মাইনিং করতে পারি আমাদের ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু এই মাইনিং করে আমরা মাইনিং সাবজেক্টটাকে আমরা ভালোভাবে বুঝে যদি আমরা মাইনিংটাকে আত্মস্থ করি, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু সেক্টর দেখতে পারবো, যেখানে আমরা আমাদেরকে শিফট করতে পারবো। তো আমার মূল উদ্দেশ্যটা হলো এই ভিডিওর, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে কিছুটা গতানুগতিক সাবজেক্ট চুজ থেকে একটু সরে গিয়ে ভবিষ্যৎ 5-7 বছর পরের কথা চিন্তা করে পড়াশোনা করতে হবে। কারণ কিন্তু আপনি এখন থেকে যতটুকু সামনে আগাবেন, আপনার থেকে কিন্তু পৃথিবী আরও কয়েক ধাপ আগিয়ে চলবে। তো আপনাকেও চিন্তাভাবনাটা সেভাবেই করতে হবে যেভাবে আপনি যেতে চাচ্ছেন। বা বর্তমানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে বেশ করে বলবো যে তারা এই ইঞ্জিনিয়ারিং ছাড়া তারা আর একটু ডেভেলপ হয়ে অন্য কোনো সেক্টরের সম্বন্ধে আরও ভালোভাবে জ্ঞান ধারণা করুক এবং সেভাবে পড়াশোনা করার জন্য নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ আপনি আজকে যেখানে চিন্তা করতেছেন, কালকে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু সে অবস্থা নাও থাকতে পারে। তো আমার আজকে ভিডিওটার উদ্দেশ্য, আমি অবশ্যই আশা করি
সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানিয়ে দিবেন আমাদের প্রতি ভালোবাসা। আর আমার কথাগুলোতে যদি কোনো ভুল থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য আমার কমেন্ট বক্স সব সময় খোলা। ধন্যবাদ।